বাসার ছাদের উপর দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে মনের সুখে গান শুনছিলাম। হঠাৎ কারো চিৎকারের শব্দে ঘর কাটলো। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাকে কি যেন বলতেছে। আমি কিছুই শুনতে পাচ্ছি না। হঠাৎ আমার কানের হেডফোন টান দিয়ে খুলে ফেললো আর বলতে লাগলো, এই যে মিস্টার, আপনার সমস্যা কি? আপনাকে সেই কখন থেকে ডাকছি, আপনার কোনো সাড়া শব্দ নেই। আর আপনাকে ছাদে আসার অনুমতি দিয়েছে কে? ছাদে আসার জন্য অনুমতিও লাগে নাকি? আগে তো জানতাম না। হ্যাঁ, অনুমতি লাগে। আর আপনাকে তো আগে কখনো এই বাসায় দেখি নাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি চাঁদের দেশ থেকে এসেছি। তাতে আপনার সমস্যা? এটা বলতেই পিছন থেকে কে যেন মেয়েটাকে ডাকতে লাগলো। পিছনে তাকিয়ে দেখে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, বাবা কেমন আছো? তোমরা তো আজ নতুন এসেছো চারতলায় এই বাসায়, তাই না? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আমরা আজকে উঠেছি। আচ্ছা আন্টি, এ বাসার ছাদের ওপর উঠতে গেলে কি কারো পারমিশন নিতে হয় নাকি? না বাবা, কেন, কি হয়েছে? আসলে আন্টি, উনি বলতেছে যে ছাদের ওপর উঠতে গেলে পারমিশন নিতে হবে, তাই জিজ্ঞেস করলাম আর কি। আফরিন কি বলতেছে? ও তা কি সত্যি? হ্যাঁ আম্মু, আমার অনুমতি ছাড়া এই বাসায় ছাদের উপরে কোনো ছেলে উঠতে পারবে না। তুমি তাকে ভালোভাবে বলে দিও। মেয়েটা চলে গেল। আন্টি, উনি কি হয় আপনার? 112 উঠবে, তাতে তোমার কি সমস্যা? তোর মন চাইলে তুই উঠবি না, যা এখান থেকে। ঠিক আছে আন্টি, এই বলে চলে গেল। আমি আবার দোলনায় বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ গান শুনে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো রুমে। কিরে মেঘ, এই বাসায় আসতে না আসতেই বাড়িওয়ালার মেয়ের সাথে ঝগড়া লেগে গেলি? তোকে নিয়ে কোথাও শান্তি মতো থাকতে পারি না। তোর জন্য প্রত্যেক মাসে মাসে বাসা পাল্টাতে হয়। এবার যদি বাসা পাল্টাতে হয় তাহলে তোর খবর আছে। এবার আর পাল্টাতে হবে না, তুমি যাও তো। আম্মু চলে গেল। ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে হ্যাকার জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে পুরো সাইবার জগৎ কেঁপে উঠল। আই এম দ্য চিট্টি, দ্য মেক। হ্যাকার জগতে যতজন লোক আছে সবাই এই নামটাকে ভয় পায়, কারণ এর ওপরে আর কোনো হ্যাকার নেই। আই এম দ্য চিট্টি। আমার সাইটে ঢুকতে ইমেলে একটাই ইমেলে আসলো। পুরো ইমেলটা পরে মুচকি হেসে ল্যাপটপটা বন্ধ করে দিলাম। এই হাসির কারণটা শুধু একজনই জানে, সেটা হচ্ছে আমার বন্ধু ইমতিয়াজ। বিকেলে খাওয়া দাওয়া করে ল্যাপটপটা দিয়ে চলে আসলাম ছাদে। এসে দেখি মেয়েটা বসে আছে। পাশ কাটি যে চলে আসতে যাব, এমন সময় মেয়েটা বলে উঠল, কি রে পিচ্ছি, তুই দেখি আবার ল্যাপটপ চালাস। দেখি তোর ল্যাপটপে কি আছে। আমার ল্যাপটপ থেকে আপনি কি করবেন? আমার জিনিস আপনাকে দেবো কেন ধরতে? পিচ্ছির দেখি ভাবও আছে। ল্যাপটপটা দেখবো বলে এত ভাব দেখাতে হবে নাকি? আমার ঘরে এরকম 3-4টা ল্যাপটপ পড়ে আছে, তোর লাগলে নিয়ে আসিস। আমার লাগবে না, আপনারটা আপনি ইউজ করুন। এই বলে চলে আসলাম নিচে। বাগানে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ইমতিয়াজ ফোন দিয়েছে। কিরে, কি খবর? তোদের ওইদিকে কি খবর? আমাদের খবর ভালো, ওইদিকে খবর ভালো। যেটার জন্য ফোন দিয়েছিস শোনো ভালো করে। আজকে রাতে রাজ ভাই আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য। তুই কি দেখা করবি নাকি করবি না? আমি দেখা করে কি করব? যার দেখা করার ইচ্ছা সে নিজেই আসবে আমার কাছে। যদি আমার খবর জানতে চায় তাহলে বলবি কাল সকাল ঠিক 10টায় ইরান শপিং মলের সামনে আসতে। তোর কোনো খোঁজ কামাই নাই, আমি বুঝি না তুই কি করতে গিয়ে কী করে ফেলিস। আল্লাহ ভালো জানে। ওইদিকে রাহুল হ্যাকার জগতে প্রবেশ করে গতকাল বিশ্বের নামকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে তার সকল টাকা নিয়ে নিয়েছে। চিন্তা করিস না, মাত্র তো খেলা শুরু হয়েছে। খেলাটা আর একটু জমতে দে। ব্যাগটা না হয় তুই আস্তে আস্তে বুঝে যাবি। এখন রাখি। ওই বেটা শোন, আর একটা কথা, তুই যে বাসায় ভাড়া গিয়েছিস ওই বাসার বাড়িওয়ালার পরিচিত জানলে অবাক হবি। তিনি হচ্ছেন নামকরা গুন্ডা শফিক ভাই। সে এখনও জানে না যে তুই ওর বাসায় আছিস। জানানোর দরকার নেই তোকে। তোকে যে কাজ দিয়েছি তুই সেই কাজ কর। শফিককে আমি দেখে নিচ্ছি। এই বলে ফোনটা কেটে দিলাম। হঠাৎ কারো কাশির শব্দে পিছনে ফিরে তাকালাম, দেখি ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি কি আমার সাথে খেলা করবেন? কেন করবো না, আসো। কি খেলবে বলো? আপনি একটু দাঁড়ান, আমি বলটা নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও। মেয়েটা চলে গেল। আমি বাগানে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েটা আর বাড়িওয়ালার মেয়ে আসলো। ছোট্ট মেয়েটা আমার দিকে আঙুল তুলে বলতে লাগলো, আপু আপু,
আমি ভাইয়াটার সাথে ফুটবল খেলবো, তুমি আম্মুকে গিয়ে বলে দাও যে আমি বাগানে ফুটবল খেলতেছি। ওনার সাথে খেলতে হবে না, উনি অনেক পচা। ওই দেখো না, আমার দুইটা মেয়ের সামনে শার্টের বোতাম খুলে রেখেছে। ভাইয়ার হয়তো গরম লেগেছে তাই শার্টের বোতাম খুলছে, তুমি ওই দিকে নজর দাও কেন? ওরে পিচ্ছি রে, আজকাল দেখি তোর মুখে বলিও ফুটেছে। আমি কই আবার নজর দিলাম। যাক, তুই ফুটবল খেল, আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে, যাও। মেয়েটা চলে গেল। আচ্ছা পিচ্ছি, তোমার নাম কি? আমার নাম পিচি না, আমার নাম আফসানা। ও আচ্ছা, খুব সুন্দর নাম তো। চলো আমরা ফুটবল খেলি। চলো। এ বলে আমি আর আফসানা ফুটবল খেলতে লাগলাম। কিছুক্ষণ খেলার পর আফসানা বলতে লাগলো, ভাইয়া আমি আর খেলবো না, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে, যাও যাও তাহলে। আফসানা চলে গেল। আমিও চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় আব্বু রুমে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, মেঘ দেখ তো আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে টাকাগুলো দাও হয়ে গেছে। আব্বুর অ্যাকাউন্ট চেক করে দেখি সকল টাকা রাফি নিয়ে গেছে। আব্বু, তোমার টাকা রাতে আসবে ব্যাংকে মনে হয়, কিছু সমস্যা দিয়েছে এর জন্য তেমন দেখাচ্ছে। কিন্তু ব্যাংকে তো আমাকে কোনো মেসেজ দেয় নাই যে কোনো সমস্যা হয়েছে ব্যাংকে। তোমার টাকা রাতে আসলেই হবে, তোমাকে ব্যাংকে যেতে হবে না, তুমি বাসায় থাকো। রাতে যদি টাকা না আসে তাহলে আমি আর তুমি সকালে ব্যাংকে যাব না। ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আর আমি জবটা 4 মাস কন্টিনিউ করতে পারবো, এরপর রিজাইন নিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, এর মধ্যে আমি একটা চাকরি বের করে নেব না। আর আমি তো অনলাইনে কাজ করতেছি, এখান থেকে কিছু টাকা আয় হচ্ছে। সামনে আরও যে কয়েক মাস কাজ করি তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবো। তোর কাছে যেটা ভালো হয় ওইটাই কর। আর তুই কি পড়ালেখা করবি না নাকি? হ্যাঁ, পড়ালেখা করব, তবে পাশাপাশি কাজও করব। তোমার টেনশন করতে হবে না। আচ্ছা আমি যাই রে এখন। আব্বু চলে যেতেই হ্যাকার জগতে প্রবেশ করলাম। অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাফিনকে ফোন দিলাম। হ্যালো মিস্টার রাফিন। কে বলতেছেন আপনি? আর আমার সাথে কন্ট্রাক্ট করলেন কিভাবে? আমি সব কিছুই করতে পারি। এখন বলেন আমজাদ সাহেব, এর অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়েছেন কেন? আপনি কে আর জানলেন কি করে আমি যে আমজাদ সাহেব এর অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছি? আমাকে আপনি চিনবেন? আমার পরিচয় যদি জানতে পারেন তাহলে আমার পা ধরে মাফ চাইতে হবে আপনার। তাই বলছি, এখনই টাকাগুলো ফেরত দিয়ে দিন, না হলে আপনার কি হাল হবে বুঝতেই পারছেন। আমি টাকাগুলো ফেরত দিব না, দেখি আপনি কি করতে পারেন। জাস্ট ওয়েট 2 মিনিট। এ বলে রাফিনকে কলে ভেজ রাখলাম। এদিকে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে রাফিনের 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেললাম। টাকাগুলো আমার অ্যাকাউন্টে আসার পর রাফিনকে বলতে লাগলাম, ইউর অ্যাকাউন্ট চেক প্লিজ। আপনি কি সত্যি করে বলেন? আর আমার টাকাগুলো নিলেন কিভাবে? আমার অ্যাকাউন্টে তো হাই সিকিউরিটি দিয়ে রেখেছিলাম। আমার বয়স শুনে কি এখনো চিনতে পারো নাই আমি কে? মেঘ ভাই আপনি? হ্যাঁ আমি। কুত্তার বাচ্চা, তোর কত বড় কলি যে তুই আমার বাবার অ্যাকাউন্ট থেকে টাকা নিস হ্যাক করে। এখন তোর 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে টাকা আমার কাছে নিয়ে এসেছি, আর তোর অ্যাকাউন্টে অ্যাক্টিভ মোড ওখানে রেখেছি, অ্যাক্টিভ করে যাতে পুলিশ তোকে ধরতে পারে। কিছুক্ষণের মধ্যে তোর বাসায় পুলিশ যাবে। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে এমনটা করে ফেলেছি। প্লিজ ভাই, এবারের মতো মাফ করে দিন। বলেছিলাম না আমার কাছে মাফ চাইতে হবে তোর? এখন আমি কিছুই করতে পারবো না। কিছুদিন আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করেছিলি মনে আছে? ওইখানে সকল ডকুমেন্ট তোর নাম লিস্ট করে থানায় পাঠিয়ে দিয়েছি। দেখ, পুলিশের গাড়ি তোর বাসার সামনে চলে এসেছে। রাখছি এখন। আর একটা কথা মনে রাখিস, তুই আর কোনোদিন হ্যাকার জগতে প্রবেশ করতে পারবি না। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর কে যেন আমার ঘরে ঢুকলো। তাকিয়ে দেখি আফসানা। আরে আফসানা, তুমি এখানে? হ্যাঁ ভাইয়া, আপুর সাথে এসেছি। আপু কি যেন বলবে তোমাকে। আমি আবার কখন তোকে বললাম যে আমি অনেকে কিছু বলবো? আসার সময় না বলে? আচ্ছা তোমরা দুজন কথা বলো, আমি নিচ থেকে পানি খেয়ে আসি। ঠিক আছে, যাও। আফসানা চলে যেতেই আফরিনকে বললাম, বসেন, এখানে আর কি বলতে এসেছেন বলেন। কিছু বলার নেই। তা আপনি যেন কিসে পড়েন? এটা তো ইন্টার সেকেন্ড ইয়ার। কেন? আফসানাকে পড়াতে পারবেন? ওকে তো আপনি পড়াতে পারেন, আমার পড়ানোর কি দরকার আছে? আমার কাছে পড়তে চায় না, এর জন্যই তো বললাম আপনি ওকে যদি একটু পড়াতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা পড়াবো, কাল থেকে সন্ধ্যার দিকে পাঠিয়ে দিন। আমার রুমে পড়ানো শেষ করে আমি দিয়ে আসবো না আবার। ও একা একা আসতে পারবে না, আমি নিয়ে আসবো না। ঠিক আছে, তাহলে নিয়ে যান। আচ্ছা দেখি আপনি কি কাজ করেন ল্যাপটপে।
অনলাইন মার্কেটিংয়ের কাজ করছিলাম। এই বলে হ্যাকার জগৎ থেকে বের হয়ে ফেসবুকে ঢুকে আমার বানানো গ্রুপে গিয়ে দেখাতে লাগলো। ও আচ্ছা, তা করেন, আজ যাই তাহলে। আফরিন চলে গেল। বসে বসে কাজ করতেছি, এমন সময় আব্বু রুমে ঢুকলো। আব্বু কিছু বলবে নাকি? দেখ তো অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কি না, কি যেন একটা মেসেজ আসলো। হ্যাঁ আপু, তোমার কাছে টাকা চলে এসেছে। বলেছিলাম না, হয়তো কিছু সমস্যা ছিল অ্যাকাউন্টের জন্য আর কি। ও আচ্ছা, চল, রাত তো হয়ে এসেছে, খাবার খাবি? হ্যাঁ চলো। আমি আর আব্বু চলে আসলাম খাবার টেবিলে। আব্বু আম্মু কোথায় গেছে এখন আবার? তোর আম্মুর কথা বলার সঙ্গী পেয়েছে, বাড়িওয়ালার স্ত্রীর সাথে হয়তো গল্প করতেছে। চল আমরা খেয়ে ফেলি, কখন আসবে তার কোনো ঠিক নেই। চলো। আমি আর আব্বু খাবার খেয়ে নিলাম। আসলে আম্মু একবার গল্প করতে বসলে আর ওঠার নাম গন্ধ থাকে না মাঝে মধ্যে। আমি আর আব্বু খাবার খেয়েই নিই। যা এখন গিয়ে ঘুমিয়ে থাক, আবার তো রাতে উঠে কাজ করতে বসবি। আমি চলে আসলাম রুমে। ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলেজে। এসে দেখি পুরো কলেজের ছাত্রছাত্রী এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি প্রিন্সিপাল স্যারের মাথায় পানি দিতেছে ম্যামরা। স্যার কী হয়েছে? মেঘ, তুমি এসেছো? সব শেষ হয়ে গেছে কলেজের। স্যারকে ইশারা দিয়ে বলে দিলাম যাতে কারোর সামনে বেশি কিছু না বলে। প্রিন্সিপাল স্যার আমার ইশারা বুঝতে পেরে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যার যার ক্লাসে যাও। আর ম্যাডামরা, আপনারাও চলে যান, গিয়ে ক্লাস করান, অনেক দেরি হয়ে গেছে। সবাই চলে যেতে প্রিন্সিপাল স্যারকে ধরে তার কেবিনে নিয়ে আসলাম। কী হয়েছে স্যার এখন বলেন? এই দেখো মেঘ, গতকাল রাতে কয়েকজন হ্যাকার কলেজের সকল ছাত্রছাত্রীদের ইনফরমেশন হ্যাক করে নিয়ে বাজে কাজে ব্যবহার করতেছে। এই দেখো কয়েকটা মেয়ের ছবি কি বাজেভাবে এডিট করেছে। ছবিগুলো দেখি চোখগুলো লাল হয়ে গেল আমার। আচ্ছা স্যার, আপনি এখানে বসেন, আমি বাসায় যাব আর আসবো। এই নাও, আমার গাড়িটা নিয়ে যাও। গাড়ি লাগবে না স্যার, আমাদের বাসা এই সামনে 2-3 মিনিট হেঁটে গেলেই আমাদের বাসা। ঠিক আছে, যাও তাহলে, আমি তোমার অপেক্ষায় রইলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। কলিমুল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কিরে তুই না কিছুক্ষণ আগে কলেজে গেলি, এখন আবার চলে এসেছিস কেন? কিছু কি হয়েছে নাকি? না কিছু হয় নাই, কলেজের কিছু কাগজ রেখে গেছিলাম, ওইগুলো নিতে এসেছি। ও আচ্ছা, যা তাহলে। আমি চলে আসলাম রুমে, ল্যাপটপটা নিয়ে চলে আসলাম কলেজে। প্রিন্সিপাল স্যার আপনার আইপি কোডটা দেন। 689221। আইপি কোডটা দিতেই আমার ল্যাপটপের সাথে কানেক্ট করলাম। দেখতে লাগলাম কে সার্ভে হ্যাক করেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি পড়ার পর পেয়ে গেলাম রাসেল এই কাজ করেছে। কিছু বললে নাকি মেঘ আমাকে? না স্যার, আপনাকে কিছু বলে নেই। আচ্ছা আপনি একটু ঘুরে দেখে আসেন ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা, এদিকে আমি কাজটা সেরে ফেলি। ঠিক আছে মেঘ, তাহলে তুমি কাজটা তাড়াতাড়ি করো। প্রিন্সিপাল স্যার চলে যেতেই হ্যাকার জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে রাসেল আমাকে কল করলো। কি রাসেল, তুই এটা কি করতে পারলি? ভাই আমি এসব কিছু করি নাই, এসব করেছে ওই সাইফুল ভাইয়ের শালি, ও নাকি একজন লেডি হ্যাকার। ওকে ডাক দে, লাইনে থাকলে ওর সাথে আমি কথা বলতেছি, দেখিও কত বড় একজন হ্যাকার। ঠিক আছে ভাই, আমি এখনই ডাক দিতেছি। কিছুক্ষণ পর সাইফুল ভাইয়ের শালি আমাদের সাথে অ্যাড হলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওই অপেক্ষা করছিলাম এতদিন। তা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তা আপনি একটা মেয়ে হয়ে এমন কাজ করলেন কি করে? আমি সব কিছু করতে পারি। আমি চাইলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারি। ও তাই নাকি? আচ্ছা, আমি আমার সব কিছু আপনাকে পাঠিয়ে দিয়েছি, দেখেন হ্যাক করতে পারেন কিনা। কতক্ষণ লাগবে হ্যাক করতে? সর্বোচ্চ 5 মিনিট, একটু ওয়েট করে দেখতে পাবেন সব কিছু। মেয়েটা আমার সিকিউরিটি সিস্টেম ভাঙতে চাইছে, পারছে না। 10 মিনিট পর মেয়েটাকে আবার ফোন দিলাম, কি খবর, এখনো হ্যাক করতে পারেন নাই? আমার সব কিছু তো আপনাকে দিয়েছিলাম। না পারি নাই। তা এখন কি করতে হবে বলেন। আগে বলেন কয়েকটা মেয়ের পিক এমন করেছেন কেন, আর কলেজের সব কিছু চুরি করেছেন কেন? মন চাইছে তাই করেছি, তাতে আপনার কি? আর আপনি এত নাক গলাচ্ছেন কেন? 5 মিনিটের মধ্যে যদি ফেরত না দেন তাহলে আপনার এমন হাল করব, আপনি কি আপনার পরিবারও আপনার দিকে তাকাতে পারবে না। ঠিক আছে, দেখি আপনি কেমন হ্যাকার আর আমাকে কি করতে পারে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে কলেজের সকল ইনফরমেশন ব্যাক নিয়ে আসলাম। কিছুক্ষণ পর মেয়েটাকে ফোন দিয়ে বললাম, আপনার বাসার নিচে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে আপনাকে এবং আপনার দুলাভাইকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে গেলেই কি?
আমরা তো আবার ফিরে আসব। তাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আমরা এসব করেছি। তাদের কাছে প্রমাণ আছে, দেখেন আপনি। থানায় নিয়ে যাওয়ার পর দেখাবে আপনাকে সব কিছু কী কী আছে প্রমাণ। এই বলে ফোনটা কেটে দিলাম আর রাসেলের নাম্বারে ফোন দিলাম। হ্যালো রাসেল, তুমি থাকতে ওইসব হয় কি করে? ভাই আমি কিছু জানি না। আমার স্ত্রীকে পিসির সামনে বসে খাবার খেতে গিয়েছিলাম, এসে দেখি এসব হয়েছে। আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম, কিন্তু আপনার ওই সিমটা বন্ধ, পরে আর কন্ট্যাক্ট করতে পারিনি। ঠিক আছে, এখন কলেজের সব ইনফরমেশান আগের মতো করে দাও। আর পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আরও ভালোভাবে উস্কে দেবে তাদের, ওরা যেন জেল থেকে না বের হতে পারে। ঠিক আছে ভাই, এখন রাখি তাহলে। ঠিক আছে, কাজ শেষ করে বসে আছি। ওইদিকে রাসেল সকল কিছু ঠিক করতে লাগলো। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার তার কেবিনে প্রবেশ করলেন। স্যার, আপনার সকল ইনফরমেশান আগের মতো হয়ে যাবে। কিছুক্ষণ পর সাকসেসফুল দেখালে বুঝে যাবেন আগের মতো হয়ে গেছে। ধন্যবাদ মেঘ, তুমি আজকে আমার বড় উপকার করলে। এই ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যেত তো তাহলে মেয়েগুলোর আত্মহত্যা ছাড়া আর কিছুই চিন্তা করতে পারতো না। স্যার, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিছুই হবে না। আর কত কিছু দিন ধরে খেয়াল করছি কলেজে কিছু ছেলে কেমন যেন ব্যবহার করছে। ওরা কি ড্রাগস বা অন্য কিছু খায় নাকি? ওয়েট, আমি সিসি ক্যামেরা দেখে বলতেছি। বস, তুমি এখানে? তোমার জন্য কফি বানিয়ে আনতে বলি? না স্যার, আমি কিছুই খাবো না। আপনি শুধু আমাকে দেখা জানান, অনেক কাজ পড়ে আছে আমার। এই দেখো, কিছুদিন আগে ফুটেজ। কলেজ গেটের বাইরে কয়েকজন ছেলে আমাদের কলেজের ছাত্রদের কি যেন দিচ্ছে। লোকগুলো ছবি তুলে নিলাম ফোনে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর আমি এখন ক্লাস করতে পারবো না, বাসায় চলে যাচ্ছি। ম্যামকে বললেন পড়াগুলো আমাকে ফোন করে বলে দিতে। ঠিক আছে, তুমি যাও, আমি বলে দিতেছি। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। আব্বু, তুমি অফিস থেকে চলে এসেছো নাকি? হ্যাঁ রে, শরীরটা খারাপ লাগছিল তাই চলে এসেছি। কাল থেকে অফিস যেতে হবে না, আমি একাই সামলাতে পারবো পরিবার। এই কয়েকদিন করে আসি, পরে তো রিজাইন দিয়েই ফেলবো। শরীর সুস্থ হলে এরপর যাইও অফিসে, এর আগে কিন্তু অফিসে যাবে না, এই বলে দিলাম। ঠিক আছে বাপ, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, তোর মা আবার চলে গেছে। ও, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। আগের সিমটা চালু করতেই ফোনে হাজার হাজার কল, হাজার হাজার মেসেজ আসতে লাগলো। ভেবেছিলাম ফোনের শব্দে ঘরটা ভেঙে যাবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল, ঘরটা ভাঙে নেই। ফোন দিলাম খুব পরিচিত একটা নাম্বারে। ওই পাশ থেকে রিসিভ করতে বলতে লাগলো, ভাই আপনি কোথায় আছেন? আপনাকে এত ফোন দিলাম, আপনার লোকেশন ট্র্যাক করলাম, কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছি না কোথাও। আপনি প্লিজ গ্যাং ছেড়ে দিয়েন না। না রে, আমি গ্যাং ছাড়ি না। একটা কাজে শহরে এসেছিলাম, তোদের কিছু পিক দিতেছে। এই লোকেদের মেরে এই কলেজের সামনে ফেলে দিয়ে যাবি। ঠিক আছে ভাই, আর আপনি গ্যাংয়ে ফিরে আসেন, আপনার অপেক্ষা করতেছে সবাই। কিছুদিন পর আসবো, আবার আগের মতো হবে আমাকে। শহরে আবার অন্যায় কাজ হচ্ছে, আবার গরিবদের উপর অত্যাচার করছে। এসব সহ্য হচ্ছে না আমার আর। হ্যাঁ ভাই, তবে ভাই একটা কথা, আপনি যার সাথে রিলেশন করতেন তার বড় বোন আপনার সাথে কথা বলতে চায়। আপনি আসলে ওনাকে খবর দিব। হঠাৎ এতদিন পর স্নেহার বোন আমার সাথে কথা বলতে চায় কেন? স্নেহার সাথে তো আমার সম্পর্ক আরও 5 বছর আগে শেষ হয়ে গেছে। জানি না ভাই, কেন জানি আপনার সাথে কথা বলতে চাইছে। আচ্ছা, আমি আগে আসি, এরপর না হয় কথা বলবো না ওর সাথে। তোকে যে কাজটা দিয়েছি আজকের মতো এই কাজটা শেষ করবি, তোকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, রাখি এখন। ইমরানের সাথে কথা বলে নিজে চলে আসলাম। আবু, তোমার ব্যাংকে কত টাকা আছে? এই, তোর 60 থেকে 70 লক্ষ টাকা আছে, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমি চাচ্ছিলাম একটা বিজনেস করার জন্য। তুমি কি বলো? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বিজনেস শুরু করব। বিজনেস তো শুরু করবে, কিন্তু এই টাকায় তো হবে না রে। আর কিসের বিজনেস শুরু করবি? থান কাপড়ের বিজনেস শুরু করব। বেশি টাকা খরচ পড়ে না, আমার তো জায়গা কেনা আছে। ওইখানে না হয় 25 থেকে 30টা মেশিন বসে চালু করে দিলাম। ইনশাল্লাহ যদি লাভ হয় তাহলে আস্তে আস্তে আরও বড় করব। ঠিক আছে, কর তাহলে। তোর টাকা কবে লাগবে আমাকে বলিস, আমি ব্যাংক থেকে উঠিয়ে দিয়ে দেবনে। ঠিক আছে আব্বু, আমি তোমাকে জানাবো কবে টাকা লাগবে। আচ্ছা, জানাস। আব্বুর সাথে কথা বলে চলে আসলাম ছাদে। এসে দেখি আফসানা একা বসে বসে খেলতেছে। কী ব্যাপার সোনা, তুমি একা একা বসে খেলতে চাও? হ্যাঁ, আপু তো নাই বাসায়, আপু কলেজে গেছে, আসবে একটু পর।
ও আচ্ছা, চলো তোমাকে নিয়ে ঘুরে আসি বাইরে থেকে। আচ্ছা, আমি আম্মুর কাছে বলে আসি, তুমি একটু বসো। আচ্ছা চলো, আমিও যাবো তোমার সাথে। ঠিক আছে, চলো। আমি আফসানের সাথে চলে আসলাম তাদের রুমের সামনে। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি এখনও যাও নাই এখান থেকে? আব্বু তো সেই কখন অফিস থেকে চলে এসেছে। তোর আব্বু তো আসার কথা বিকেলে, এখন আসলো যে? শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, তুমি যাও আব্বুর কাছে। ঠিক আছে, যাচ্ছি। আর আরফিনের মা, এই হচ্ছে আমার ছেলে। আজকে আমি যাই, কালকে আবার আসবো। আচ্ছা যান তাহলে। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি, আমি আফসানাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। আফসানাকে নিয়ে চলে আসলাম বাইরে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় আফরিন আসলো। একটা রিক্সা দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কে রে পিচ্ছি, তোরা কোথায় যাচ্ছিস? এই তো আপু, আমরা ঘুরতে যাচ্ছি। তুমি ঘরে যাও, আম্মু বলেছে অনেক কাজ আছে তোমাকে করতে হবে। আমি যাব বলে বানিয়ে বানিয়ে বলছিস তাই না? তোর বয়স 5 বছর হলেও কি হবে, তোর মাথায় যে বুদ্ধি, মনে হয় না তোর বয়স 5 বছর। যাও, আম্মু ডাকতেছে। আফরিন আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মনে হচ্ছিল সেও যাবে আমাদের সাথে। রিক্সা করে চলে আসলাম একটা পার্কে। সে প্রথম ছোট্ট বাচ্চা নিয়ে ঘুরতে আসলাম। আফসানা, কি খাবে বলো? আমি তো আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। আফসানাকে নিয়ে চলে আসলাম দোকানে। চাচা, একটা আইসক্রিম দিয়েন তো। টাকা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। আফসানা, তুমি কি যেতে পারবে একা একা ঘরে, নাকি দিয়ে আসতে হবে? আমি চলে যেতে পারবো, যেতে হবে না আমার সাথে। ঠিক আছে, যাও। আফসানা চলে গেল, আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আফরিনের ডাকে ঘুম ভাঙলো। কী ব্যাপার, তোমরা এখানে? তোমাকে বলছিলাম না আফসানাকে পড়াতে হবে, ভুলে গেছো নাকি কালকের কথা? না, ভুলি নাই। আচ্ছা, তোমরা খাটের ওপর বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি এখন। ঠিক আছে। আমি চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আফরিন আর আফসানা বসে বসে আমার ল্যাপটপটা ঘাটাঘাটি করতেছে। আরে কী করতেছো? এই বলে ল্যাপটপটা ওদের কাছে থেকে টান নিয়ে নিলাম। আমরা তো গেম খেলছিলাম, ভালোভাবে বললেই তো রেখে দিতাম, এবার টান দিয়ে নেওয়ার কি আছে? আসলে সরি, আমায় চিনি, সে কাউকে হাত দিতে দেয় না। কেউ হাত দিলে আমার জিনিস, সে মাথা গরম হয়ে যায়। আফরিন চলে গেল। ও আচ্ছা, তা আফসানা তুই বসে পড়, আমি রুমে যাচ্ছি, আমার পড়া শেষ হলে চলে আসিস। আফসানা, তুমি কোন জিনিস পারো না আমাকে বলো, আমি শিখিয়ে দিতেছি। আমি তো সব কিছুই পারি, আপু সব কিছু শিখিয়ে দিয়েছে, শুধু এগুলো লিখতে পারি না। আচ্ছা এদিকে আসো, আমি তোমাকে দেখিয়ে দিতেছি কীভাবে লিখতে হবে। এই বলে আফসানার হাত ধরে লিখে দিতে লাগলাম। তুমি এগুলো লিখতে থাকো, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে ফেলি। আচ্ছা ভাইয়া। আফসানা লিখতে লাগলো। আমি আবার হ্যাকার জগতে প্রবেশ করলাম আর দেখতে লাগলাম আমার ল্যাপটপে কী কী দেখেছে আফসানা আর আফরিন। তেমন কিছু দেখতে পারেনি, সব কিছু লক করা ছিল। ভাইয়া, এই দেখো লেখাগুলো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আর একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে পুরো বইয়ের মতো হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে চলে যাই, কালকে আবার আসবো, খুব ঘুম পাইতেছে আমার। ঠিক আছে, যাও তাহলে। আফসানা চলে গেল। আমি চলে আসলাম নিচে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। এমন সময় আব্বু বলতে লাগলো, মেঘ, তোর কাজ কবে থেকে শুরু করবি বল তো? ভাবতে যে সামনের মাস শুরুতে শুরু করবো কাজটা, তোমরা কি বলো? তাহলে তো অনেক দেরি হবে। তুই এক কাজ কর, এই মাসের 20 তারিখ থেকে কাজটা শুরু কর, অনেক ভালো হবে। ঠিক আছে আব্বু, আমি তোমায় কালকে জানাবো। একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে, কথা বলা শেষ হলে কী কী লাগবে আমি তোমায় কালকে সব জানাচ্ছি। ঠিক আছে, খাবার খেয়ে নে। আর এই ঔষধগুলো নিয়ে আসিস তো, খাবারগুলো খেয়ে। ঠিক আছে, খাবার খেয়ে চলে আসলাম ফার্মেসিতে। মামার ওষুধগুলো দেন তো। আমার আব্বু এই ওষুধগুলো খায় কেন, কি হয়েছে? ধন্যবাদ আপনাকে বলার জন্য। ওষুধগুলো নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আব্বু, এ নাও তোমার ওষুধ। আর তোমাকে এই ওষুধগুলো লিখে দিয়েছে কে? এই তো চৌরাস্তার মোড়ে একটা ডাক্তার বসে আছে। আজকের সোমবার আসার কথা না, তাই না? হ্যাঁ, এখন হয়তো আছে। আমি আমার রুমে চলে আসলাম, কোমরে পিস্তলটা গুজে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে সোজা চৌরাস্তার মোড়ে চলে আসলাম। হাসপাতালে ঢুকতে একটা ভাই বলতে লাগলো, কোথায় যাচ্ছেন ভাই? ভিতরে রোগী আছে। চুপচাপ বসে থাকেন, এটা দেখেছেন তো, একবারে গুলি করে মেরে ফেলবো। আমার হাতে পিস্তল দেখে সবাই ভয় পেয়ে গেল। সবাই চুপচাপ বসে থাকেন, এই বলে ডাক্তারের কাছে চলে আসলাম। আপনার নামই তো রহিম, তাই না? জি, আমার নাম রহিম। কিছু বলবেন নাকি? আচ্ছা, এই ওষুধটা কিসের জন্য দিয়েছেন আপনি, একটু জানতে পারি?
ওই ওষুধটা খেলে ডায়াবেটিস কম থাকে, এর জন্য ওই ওষুধটা দিয়েছি। কিন্তু আমার আব্বুর তো ডায়াবেটিস নেই, আপনি ডায়াবেটিস কোথায় পেলেন? এই বলে ডাক্তারের শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলাম। এভাবে টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছি, দেখে রিসেপশনের লোকটা বলতে লাগলো, ভাই আপনি ওনাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই বেটা চুপ করে দাঁড়িয়ে থাক, যেভাবে আছিস সেইভাবে। এখন সবার সামনে বল ভালো করে, এই ওষুধটা কিসের জন্য দিয়েছিস আর কার কথায় দিয়েছিস? ওই ওষুধটা আপনার বাবার অফিসের একজন লোক থাকে, সে আমাকে কিছু টাকা দিয়ে বলেছে ওই ওষুধটা দিয়ে দেওয়ার জন্য, তাই দিয়ে দিয়েছি। দাঁড়া, তোর ডাক্তারই আমি ছোটাচ্ছি, মানুষকে মারার ফোন দিয়ে করেছিস তাই না? এই বলে ফোনটা বের করে পুলিশকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম, এসআই শাহিন ভাই। জি ভাই বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি চৌরাস্তার মোড়ে চলে আসুন, একজন ডাক্তারকে ধরেছি, এই শালা আপনার মানুষ মারার জন্য আজেবাজে ওইসব লিখে দেয়। তুমি দাঁড়াও ওইখানে, আমরা 5 মিনিটের ভিতরে আসতেছি। আমি দাঁড়িয়ে রইলাম, ডাক্তার আমার পা ধরে বসে আছে। কি ডাক্তার, এখন মাফ চাইলে তো হবে না? ওই সময় মনে ছিল না আপনার যে কিছু টাকার জন্য আপনি একজন মানুষকে মারতে চেয়েছিলেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দেন। তোদের মতো ডাক্তারদের মা নেই, মাফ নেই। এই বলে ডাক্তারের বুকে দিলাম সজোরে লাথি। লাথির আঘাত কন্ট্রোল করতে না পেরে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে এস শাহিন চলে আসলো, আমাকে দেখে বলতে লাগলো, মেঘ কি হয়েছে, তুমি এভাবে ওনাকে মারছো কেন? এই দেখেন, কিছু টাকার জন্য এই ওষুধটা আমার বাবাকে দিয়েছে খাওয়ার জন্য। ফার্মেসিতে যখন ওষুধ কিনতে যাই তখন ফার্মেসির ডাক্তার আমাকে সব বলেছে এই ওষুধের উপকারিতা কী আর উপকারিতা কী কী। ধন্যবাদ ভাই তোমাকে, এইসব ডাক্তারের কোনো দরকার নেই আমাদের সমাজে থাকার। আজকে ওদের জন্যই কিছু মানুষ মারা যাচ্ছে। আরে কিছু টাকার জন্য তুই এই কাজটা করতে পারলি? তুই যদি 5 থেকে 6টা রোগী দেখতি তাহলে হয়তো তোর ওই টাকাটা উঠে যেত। তুই কেন করলি এমন বলতো আমাকে? সরি স্যার, আসলে আমি বুঝতে পারি নাই এটার জন্য আমাকে এত বড় সাজা পেতে হবে। আপনারা যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে মাফ করে দেন এবারের মতো। মেঘ তুমি কি বলো, ওনাকে মাফ করে দিব নাকি? মাফ করার দরকার কি আছে? 2 বা 4 মাস জেলে থাকুক, বুঝতে পারবে কেমন। ডাক্তার হয়েছেন এক জায়গায় বসে কিছুক্ষণ কয়েকটা রোগী দেখে 5 থেকে 10 হাজার টাকা এমনিতে উপার্জন করতে পারেন। তাহলে কি দরকার অসৎ পথে যাওয়া? এভাবে ছেড়ে দেবো পরের জন্য অন্য কাউকে এমন করবেন না, তার কি প্রমাণ আছে? আপনি একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আরেকবার যদি এমন কাজ করি তাহলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, নিজে মুখে বলে গেলাম। এখন যে ওষুধগুলো দিয়েছেন আব্বুকে, সবগুলো ওষুধ ঠিক করে লিখে দেন। আর আপনার 10 লক্ষ টাকা ফাইন করা হয়েছে, এই 10 লক্ষ টাকা এখন দিবেন আপনি। মেঘ যেটা বলেছে এটাই হবে। আপনাকে 10 মিনিট সময় দিলাম, আপনি টাকাটা তাড়াতাড়ি জোগাড় করেন, আমরা এখানেই আছি। ঠিক আছে। আমরা বসে চা খেতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাদের হাতে 10 লক্ষ টাকা দিয়ে দিল আর বলল, স্যার এখানে তো আমি এক অপরাধ করি নাই, ওনার বাবার অফিসের একজন লোক আমাকে কাজটা করতে দিয়েছে, সেও তো জড়িয়ে আছে এখানে, তাকেও ধরতে হবে আপনাদের। এখন রাত, এখন অফিস ছুটি, কাল সকালে অফিসে যাওয়া হবে। শাহিন ভাই আপনাকে ধন্যবাদ ফোন দেওয়ার সাথে সাথে আসার জন্য। তোমার মতো লোক যদি আমাকে ফোন দেয় তাহলে না এসে থাকতে পারি বলো? আর গ্যাং কেমন চলছে তোমার? ভাই কয়েক মাসের জন্য এসব থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আবার দেখতেছি মাফিয়ার লোকেরা সেই মেয়ে পাচার, ড্রাগস ইত্যাদি জিনিস পাচার করতেছে, এর জন্য আবার ঢুকতে হবে। একটা কথা মনে রাখবে, তুমি কাজকে কখনোই খুঁজবে না, কাজ তোমাকে এসে খুঁজবে। হ্যাঁ ভাই ঠিক বলেছ, ভেবেছিলাম গ্যাং ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, কিন্তু ভাই এই তো দেখি সেই গ্যাংও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, টাকাগুলো তুমি রেখে দাও, গরিবদের মাঝে বিলিয়ে দিও। এটা আপনি বিলিয়ে দিন, আমি যাই তাহলে এখন। আর হ্যাঁ, ডাক্তার কথাগুলো যেন মনে থাকে। সকালে আমরা আসতেছি, আপনাকে যেন এখানে পাই ঠিক সময় 8টায়। ঠিক আছে, আমি সকাল 8টায় এখানে থাকবো। আমি চলে আসলাম বাসায়, কয়েন বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে তুই হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি, আর এখন কোথা থেকে আসলি? এই তো বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে আফসানার ডাকে। ভাইয়া শুনছেন নাকি? আফসানা বলো। তোমাকে সেই কখন থেকে ডাকতেছি, তুমি ঘুম থেকে উঠছই না। এই তো উঠলাম, তা এত সকালে আমার রুমে কি করো তুমি? আপু বলেছে আপনাকে ডেকে নিয়ে যাইতে, কোথায় যাবে বলে আপনাকে নিয়ে। হঠাৎ এত সকালে তোমার আপু কোথায় যাবে আমার সাথে? জানি না তো কোথায় যাবে, তোমাকে বসে উঠে ফ্রেশ হয়ে নিতে, আপু আসতেছে। আচ্ছা তুমি যাও, আমি উঠতেছি। এই বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে থেকে আফসানা আর আফরিন বসে আছে। কি ব্যাপার, এত সকালে আপনারা কোথায় যাচ্ছেন?
একটু খালার বাসায় যাব, আমাকে দিয়ে আসতে পারবেন? আমি আপনাকে নিয়ে দিয়ে আসতে পারবো না, আপনি রিক্সা দিয়ে চলে যান। দেখেন না আন্টি, মেয়ে কি বলছে, আপনি প্লিজ মেয়েকে বলেন না আমাকে দিয়ে আসতে। এই মেয়েটা যখন এত করে বলতেছে দিয়ে আয় না বাবা, কাছেই তো, মাত্র 30 মিনিট লাগবে যাইতে। তাহলে কলেজে যাবে কি আম্মু? আর আজকে একটা ইন্টারপ্রেট ক্লাস আছে, ক্লাস করতে হবে, তুমি গিয়ে দিয়ে আসো। তো ক্লাসটা করে দিয়ে আয়। পারবো না, কলেজ থেকে কখন আসি তা ঠিক নেই। এই বলে চলে আসলাম আমার রুমে, স্কুলের ব্যাগটা নিয়ে চলে আসলাম কলেজে। গেটে আসতেই দেখি অনেক মানুষের ভিড় লেগে আছে। কি হয়েছে ভাই এখানে? ভাই জানি না তো কি হয়েছে, তবে শুনেছি যে এইখানে 2টা ছেলের লাশ রাখা পড়া আছে। পুলিশ এসেছে আরও আগেই। ও আচ্ছা, তা ওরা কিছু বলে নাই নাকি? না, ওরা কিছু বলে নাই, আপনি চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, এই বলে চলে আসলাম তাদের কাছে। এসে দেখি পুলিশ বা সার্চ করতেছে। কোথায় কি আছে আমাকে দেখে শাহিন ভাই বলতে লাগলো, আরে মেঘ, তুমি কি এই কলেজেই পড়ো নাকি? শাহিন ভাই, আমি এই কলেজেই পড়ি। আপনারা চলে যান, লাস্ট দিয়ে ফোন দেবো না, বিকালে আমি। বুঝে গেছি এটা কার কাজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমরা। তুমি বিকালে পুলিশ স্টেশনে আইসো। ঠিক আছে, আসবো না। এই বলে চলে আসলাম কলেজের ভেতরে। প্রিন্সিপাল স্যারের কেবিনে যেতে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মেঘ, খুব ভালো হয়েছে, 2 জন মেরেছে। আর যদি বাকি লোকদের ধরা যেত তাহলে খুব ভালো হতো। স্যার ওরা ধরায় পড়বে, আর স্টুডেন্টরা বাইরে কি করে? ওদের বলেন ক্লাসে যেতে। আজকে ছুটি দিয়ে দিব। মেঘ, তুমিও বাসায় চলে যাও, আজকে ক্লাস হবে না। ঠিক আছে স্যার, আর কালকে আমি আসতে পারবো না, আজকে একটা ইন্টারপ্রেট ক্লাস ছিল তাই এসেছিলাম। ও আচ্ছা, আমি তোমার ম্যামকে বলে দিব না তোমাকে পড়াগুলো পাঠিয়ে দিতে। ঠিক আছে স্যার। এই বলে চলে আসলাম কয়েকদিন দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে তো তাড়াতাড়ি চলে আসতে দেখে আম্মু বলতে লাগলো, আম্মু কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তোর না বলে কি ইম্পর্টেন্ট ক্লাস আছে? কলেজে খুন হয়েছে এর জন্য ছুটি দিয়ে দিচ্ছে, তাই বলে চলে এসেছি। ও আচ্ছা, তোর আর নিয়ে যেতে হবে না, গাড়ি করে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছে আম্মু। এই বলে চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে থানায় চলে আসলাম। আমি আসছি সকল পুলিশ অফিসার আমাকে থেকে সালাম দিতে লাগলো। সালামের উত্তর দিয়ে চলে আসলাম শাহিনের স্যারের কেবিনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মেঘ, এসেছো? বসো চেয়ারে, আমি একটা চোরকে পিটিয়ে আসি। স্যার, চোর পিটালে কী হবে? সে তো আবার চুরি করবে, তাই না? তার থেকে ভালো হবে আপনাকে নিয়ে চলেন তার কাছে, আমি কথা বলে দেখি সে কি বলে। ঠিক আছে, চলো তাহলে। আমি চলে আসলাম চোরটার কাছে। কিরে, চুরি করিস কেন? স্যার, পেট তো চালাতে হবে তাই না, তাই চুরি করি। তুই কিসে পড়িস? এই তো স্যার, এসএসসি পাস করেছি, কিন্তু চাকরি করতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না। আর কি করব স্যার? আমি তোকে চাকরি দেবো, করবি নাকি? হ্যাঁ স্যার, করব। ঠিক আছে, এই কার্ডটা রাখ হাতে, ফোন দিবি আর বলবি মেঘ ভাই বলেছে আমাকে একটা চাকরি দিতে, তাহলে দিয়ে দেবে। কিন্তু কি চাকরি করব সেটা তো বললেন না। তুই কি কাজ পারিস সেটা বল আগে শুনি। সব কাজই পারি, যেটা বলবেন সেটাই করব। এখন যদি বলি পিস্তলটা দিয়ে শাহিন স্যারকে খুন করতে, তাহলে কি করতে পারবি? উনি যদি বলে তাহলে খুন করতে পারবো। শাহিন স্যার কি বলেন আপনি? বলবো নাকি আপনাদের খুন করার জন্য? আচ্ছা মেঘ, তুমি ওই দেয়ালে বলো গুলি করতে, যদি করতে পারে তাহলে বুঝবো যে ও পারবে। দেয়ালে গুলি করতে হবে না, তুমি শাহিন স্যারের পায়ে গুলি করো। এটা বলতেই চোরটা শাহিন স্যারের পায়ে গুলি করলো, কিন্তু পিস্তল থেকে বুলেট বের হলো না। কি ব্যাপার মেঘ, পিস্তল এ তো পুরো বুলেটে ভরা ছিল, বুলেট কোথায় গেল? বুলেট আমার হাতে, এই নেন আপনার বুলেট আর পিস্তল। আর তুমি রাতে যোগাযোগ করবে এই নাম্বারে, রাতে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে স্যার, এখন তাহলে যাই আমি। ঠিক আছে যাও তাহলে। চোরটা চলে গেল। শাহিন ভাই, এখন আমাকে আর কিছু করতে হবে না, নাকি বলেন? না মেঘ, আর কিছু করতে হবে না তোমাকে। আর ওই লোকগুলোকে খুন করেছে তোমার লোক, তাই না? শাহিন ভাই, এখন আর কিছু করতে হবে নাকি? না, আর কিচ্ছু করতে হবে না, তুমি বাসায় যেতে পারো। যদি দরকার হয় তাহলে তোমাকে ফোন দিব নে। ঠিক আছে শাহিন ভাই। এই বলে চলে আসলাম বাইরে, বাইকটা নিয়ে সোজা চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি ইমরান দাঁড়িয়ে আছে। কিরে, তোদের কি খবর? এই তো ভাই ভালো, আপনার কি খবর? আমারও ভালো। তা কখন আসলি এখানে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। আর কোনো কাজ আছে বলেন, আমি তাহলে করে দিয়ে যাই। না, তোমার কোনো কাজ করতে হবে না, এখন এই দিকটা আমি করে নিতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে আমি চলে যাই এখান থেকে।
এখানে থাকলে আমার ওপর বিপদ হবে। মাফিয়ার লোকেরা আমাকে খুঁজছে মারার জন্য। হঠাৎ তোমাকে খুঁজেছে কেন? খোঁজার তো কথা আমাকে। ভাই, আমার গ্যাংয়ের মধ্যে সবাই জানে যে আপনি মারা গেছেন, কিন্তু আমি আর এসআই শাহিন উনি ছাড়া অন্য কেউ জানে না যে আপনি বেঁচে আছেন। ও আচ্ছা, এক কাজ কর, তুই তাদের গিয়ে বলবি যে আমার বস ফিরে এসেছে। এটা বললে বুঝতে পারবি আমার গ্যাংয়ের কোনো লোক হয়তো কথা পাচার করে। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন সেটাই হবে। আমি এখন যাই। নদীর দিকে তাকিয়ে আছি, হঠাৎ পেছন থেকে ইমরানের চিৎকার। পিছনে ফিরে দেখি ইমরান মাটিতে পড়ে আছে, আর সামনে দুইজন লোক দাঁড়িয়ে আছে পিস্তল নিয়ে। কিরে মেঘ, কেমন আছিস? রুমানের বাচ্চা এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে এলো। পাথারি গুলি করতে লাগলাম। রুমান ভয় পালিয়ে গেল। এই ইমরান ভাই, তোর কি হয়েছে? চোখ খোল। ভাই, আমাকে মাফ করে দিস। আমি যদি মরে যাই আমার পরিবারকে দেখে রাখিস। তুই একটু চোখ খুলে তাকিয়ে থাক, আমি হাসপাতালে যাচ্ছি। এই বলে ইমরানকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। ডাক্তার ডাক্তার প্লিজ ওকে একটু দেখেন। কি হয়েছে ওনার? গুলি লেগেছে, প্লিজ তাড়াতাড়ি ওনাকে অপারেশন করেন। আমরা পুলিশকে এখনই জানাচ্ছি। ওরা যদি এসে বলে তাহলে আমি আপনার অপারেশন করতে পারবো, এর আগে না। এই কুত্তার বাচ্চা, এটা দেখেছিস কি? কি একটা গুলি করব? একবারে উপরে চলে যাবি। আমি যা বলছি তাই কর, তা না হলে। নার্স, ওনাকে ওটিতে নিয়ে যান, আমি আসতেছি। আমার রক্ত চোখ দেখে ডাক্তার ভয়ে চলে গেল অপারেশন রুমে। প্রায় 30 মিনিট পর ডাক্তার বের হতে জিজ্ঞেস করতে লাগলাম, ডাক্তার আমার বন্ধু কেমন আছে এখন? আপনার বন্ধু এখন সুস্থ আছে। হার্টের খুব কাছে গুলিটা লেগেছিল। হার্টে যদি লাগতো তাহলে ওনাকে আর বাঁচানো যেত না। ধন্যবাদ ডাক্তার। আর ওনাকে কখন কেবিনে শিফট করবে? এখনই শিফট করবে, তবে উনি 3 ঘন্টা ঘুমাবেন। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি ওনাকে। আচ্ছা ডাক্তার, আমি তাহলে নিচে গিয়ে অপারেশনের টাকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যান তাহলে। আর হ্যাঁ, টাকা দিয়ে আমার কেবিনে আসবেন, একটু কথা আছে আপনার সাথে। ঠিক আছে ডাক্তার। এই বলে চলে আসলাম নিচে। অপারেশন টাকাগুলো নিয়ে চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? আসেন। ডাক্তারের কেবিনে ঢুকে বসে আছি। আমি কিছুক্ষণ পর ডাক্তার বলতে লাগলো, এই নেন, এই ওষুধগুলো ঠিকমতো খাওয়াতে হবে। আর ওনাকে সবসময় চিন্তামুক্ত রাখবেন। ওনার হার্টের খুব কাছে গুলিটা লেগেছে, আর জুড়ে চিৎকার করতে বারণ করবেন। ঠিক আছে ডক্টর। এই বলে চলে আসলাম বাইরে। ওষুধগুলো নিয়ে ইমরানের কেবিনে ঢুকতে ইমরান বলতে লাগলো, ভাই, আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। আর এখন রেস্ট কর। তুই আমি বাইরে আছি, কিছু লাগলে বলবি। আপনি বাসায় চলে যান, আমি একা একা থাকতে পারবো এখানে। তবে একা থাকতে থাকতে হবে না। তোর পরিবারকে ফোন দিয়েছি, আসতেছে ওরা। তাদেরকে জানানোর কি দরকার ছিল? এমন জানিয়েছি। ওই তো ওরা চলে এসেছে। ইমরানকে এই অবস্থায় দেখে তার স্ত্রী কান্না করতে করতে বলতে লাগলো, এই তোমার কি হয়েছে? আরে পাগলি, কিছু হয় নাই, বসো এখানে। ভাবি, কিছু হয় নাই। ইমরানের, আপনারা বসেন, আপনার জন্য খাবার নিয়ে আসি। ভাই, কিছু আনতে হবে না, আপনি বসে থাকেন এখানে। চুপ একদম। এই বলে চলে আসলাম নিচে। কিছু ফল আর হোটেল থেকে খাবার নিয়ে চলে আসলাম কেবিনে। এই নেন ভাবি, এগুলো খেয়ে নেন আপনারা। ইমরান, আমি একটু বাসায় যাইতেছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিস আমাকে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়। কয়েক বল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে এমন অবস্থায় দেখে বলতে লাগলো, কিরে, কোথায় গিয়েছিলি? আর তোর শরীর এর এই অবস্থা হয়েছে কেন? কয় কি হয়েছে? আমার কিছু হয় নাই। এই বলে চলে আসলাম আমার রুমে। এসে দেখি আফরিন আর আফসানা বসে বসে টিভি দেখতেছে। কি ব্যাপার, তোমরা এইখানে? তো কোথায় থাকবো? আর আন্টির কাছে পারমিশন নিয়েই এসেছি আপনার রুমে। সো আপনাদের বকাবকি করতে হবে না। ঠিক আছে। এই বলে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু, আফরিন, আফসানা আর আন্টি বসে আছে। আম্মু, খাবার দাও, আমাকে বের হতে হবে। আমাকে আবার কোথায় যাবি তুই এখন? অফিসের কাজ ধরেছি, যেতে হবে তাই। ওহ, তুই টেবিলে যা, আমি খাবার বেড়ে দিতেছি। আচ্ছা। এই বলে চলে আসলাম খাবার টেবিলে। খাবার খেয়ে বসে আছি, আমার সময় আব্বু আসলো আর আমাকে দেখে বলতে লাগলো, কি রে মেঘ, কাজ শুরু করেছিস নাকি? আব্বু, কাজ শুরু করেছি। আচ্ছা, এখন আমি চলে যেতেছি, কখন আসবো বলতে পারছি না। তোমরা ঘুমিয়ে থেকো রাতে। আমি যদি আসি তাহলে আমার কাছে যে চাবিটা আছে ওটা দিয়ে দরজা খুলে আসবো না। ঠিক আছে, ভালোভাবে কাজ করিস। আচ্ছা আব্বু। এই বলে চলে আসলাম বাইরে। কোমরে হাত দিয়ে দেখি পিস্তল নেই। তাড়াতাড়ি করে চলে আসলাম আমার রুমে। এসে দেখি আফরিনের হাতে পিস্তল। তাড়াতাড়ি করে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে নিলাম। এটা কি হলো? আপনি এইভাবে আমার কাছে থেকে এটা কেড়ে নিলেন কেন? এইটা আপনার জানতে হবে না। আপনি আর আমার রুমে আসবেন না, বের হয়ে যান। যাব না। কি করবেন শুনি? কিছু করবো না, আপনি থাকেন তাহলে। এই বলে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে শুয়ে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি আমার সকল লোক পুরো হাসপাতালে ভরে গেছে। কিরে,
তোরা সবাই ভিতরে আসলি কেন? তোদের জন্য সবার সমস্যা হচ্ছে? আমি চলে আসলাম ইমরানের কাছে। কী রে, কেমন লাগতেছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাই, কোনো অসুবিধা হচ্ছে না। একটু আগে ডাক্তার এসে দেখে গেছে আমাকে। ও আচ্ছা, আর শোন তো, তোর না গুপ্তচর আছে, ওই নাম্বারটা দে, ওর সাথে কথা আছে। এই নেন, এইটা ওর নাম্বার, ফোন দেন, চলে আসবে সে। ঠিক আছে। ইমরানের ফোনটা নিয়ে চলে আসলাম নিচে। গুপ্তচরের নাম্বারে ফোন দিতেই ফোনটা রিসিভ করলো। হ্যালো ইমরান ভাই। আমি তোমার ইমরান ভাই না, আমি তোমার বস। তুমি এখনই হাসপাতালের সামনে চলে আসেন। ঠিক আছে বস, আর কিছু নিয়ে আসতে হবে নাকি? তুমি যত মাফিয়াদের খোঁজখবর জানো সবার ইনফরমেশন নিয়ে আসো। আজকে আবার নতুন রূপে ফিরে আসবো। ঠিক আছে বস, আমি আসতেছি, কিছুক্ষণ ওয়েট করেন। এই বলে ফোনটা কেটে দিলাম। সবাই শোনো, তোমাদের কিছু কথা বলতেছি। তোমরা সবাই আবার আগের মতো কাজ শুরু করবে, আবার মিশন হবে। আর রাকেশ, তোমাকে বলতেছি, তুমি একটু দেখো ভারতের মাফিয়া কোথায় আছে এখন। ঠিক আছে ভাই, আমি এখনই দেখতেছি ভারতের মাফিয়া কিং কোথায় আছে। আর বাকিরা তোমাদের বলতেছি, তোমরা নতুন কাজ শুরু করো। আবার আমি ফিরে এসেছি। ভাই, কাজ তো শুরু করব, কিন্তু আমাদের ডেরা তো ভারতের মাফিয়া কিংরা দখল করে রেখেছে। এখন আমরা কি করব বলেন? আর আমাদের পিস্তলগুলো ইমরান ভাই কোথায় রেখে দিয়েছে তাও জানি না। আচ্ছা, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি চাইতেছি ইমরানের কাছে। আমি জিজ্ঞেস করবো না পিস্তলগুলো কোথায় রেখেছে। ভাই, আপনার যেতে হবে না, আপনি এখানে বসেন, আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসতেছি পিস্তলগুলো কোথায় রেখেছে। ঠিক আছে, যাও। ছেলেটা চলে গেল। আমি বসে আছি চেয়ারে। কিছুক্ষণ পর ইমরানের খবরই আসলো। কেমন আছে জিসান? জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তার সকল খবর এনেছো তো? ভাই, আমার ব্যাপার তো জানেনই আমি কেমন। যে কাজ দিবেন না কেন কমপ্লিট করে ছাড়ি, না যাই হোক না কেন। তা তো আমি জানি হয়। এখন বলো, কোনো মাফিয়া কিং কোথায় আছে, কী কাজ করতেছে, কার সাথে চলতেছে, সকল ইনফরমেশন আমাকে দাও। এই দেখেন ভাই, এই হচ্ছে আফ্রিকার মাফিয়া। ওর নামে বাংলাদেশে অনেক কেস আছে। ও শুধু মেয়ে পাচার করে। একবার বাংলাদেশ পুলিশ তাকে ধরে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সে ছাড়া পেয়ে যায়। আচ্ছা, এক কাজ কর, আগে এটাকে ফোন দিয়ে দেখি। এবার বাংলাদেশ আনতে পারলে ওর সকল মেয়ে পাচার করা বের করব। এই নেন ভাই, কথা বলেন, লাইনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার নাম্বার বিয়ে কোথায় পেলে? ভাই, আমি হচ্ছে মেয়ে পাচার করি। আপনার মেয়ে লাগবে নাকি? লাগলে বলেন, আমি এনে দিচ্ছি। যদি আমাকে 100 মেয়ে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে 100 কোটি টাকা দেবো। 100 কোটি টাকা দিতে হবে না ভাই, আপনি শুধু আমাকে 50 কোটি টাকা দিলেই হবে। তা আপনি কবে আসবেন বলেন, আমি ওই দিনই ব্যবস্থা করে রাখছি মেয়েগুলো। আমি কালকে আসতেছি। তুমি কোন জায়গা থেকে মেয়েগুলো পাচার করতে পারবে আমাকে বলো, আমি ওই জায়গায় চলে আসবো। 2 থেকে 3 আরশি পার্কের পিছনে যে নদীটা আছে, ওই নদীটার কাছ থেকে আবার আমরা মেয়েগুলো আপনাকে দেব। ঠিক আছে, তাহলে আমি কালকে আসতেছি। এখন রাখি তাহলে। এই বলে ফোনটা রেখেছিল। কিছুক্ষণ পর চলে আসলাম আমাদের সেই আগের ডেরার পিছনে। এই পিস্তলগুলো নিয়ে আয়। ভাই, সকল পিস্তল নেওয়া হয়ে গেছে, এখন কি করব বলেন? পুরো ডেরা চারদিক থেকে বন্দি করে ফেলো, যাতে ওরা কেউ বাইরে যেতে না পারে। আর তোমরা এই কয়েকজন আমার সাথে ভিতরে চলো। ভাই, সকলে একসাথে ঢুকলে ওরা কেউ বের হতে পারবে না, তাই বলছিলাম কি সকলে একসাথে চলুন ভেতরে ঢুকি। তোমরা মনে হয় ভয় পাচ্ছ, তোমাদের ভিতরে ঢুকতে হবে না, তোমরা দরজার সামনে দাঁড়িয়ে থাকো, আমি দেখতেছি ভিতরে ঢুকে। ভাই, আপনি ভেতরে ঢুকতে পারবেন, আমরা কেন পারবো না? চলেন, আপনার সাথে আমরাও ঢুকবো ভেতরে। ঠিক আছে, চলো তাহলে। আমরা সবাই ভিতরে ঢুকে পড়লাম। আমাদের এমনভাবে হাসতে দেখে সবাই ভয় পেয়ে গেল। কিরে ভারতের মাফিয়া সদস্যরা, তোদেরকে আমরা ডেরায় স্বাগতম। কিরে, তোকে না আমরা মেরে ফেলেছিলাম, তাহলে তুই বেঁচে ফিরলে কি করে? আমি বেঁচে ফিরলাম কি করে এটা না হয় পরে জানিস, এখন বল তোদের লিডার কোথায়? তোকে তো মারতেই হবে আজকে। আমাদের ভাইকে মারার আগে আমাদের মারেন, দেখি আমাদের সাথে পারেন কি না। আপনাদের সাথে তো পিস্তলও নেই, পারবেন কি করে? কই রে, তোরা আমাদের মেশিন গানগুলো দেখিয়ে দে তো একটু ওদের। এই দেখ, তোদের জন্য কি নিয়ে এসেছি। এটা দিয়ে যদি একবার গুলি করা শুরু করিস তাহলে বুঝে রাখিস আগামী 20 বছর এ দেশে কোনো অপরাধ হবে না। প্লিজ ভাই, আমাদের মারিস না, আমরা এখান থেকে চলে যাইতেছি, তোদের কিছুই করব না। আমরা কিছু করার দরকার নেই তোদের, তোরা তো বলেছিস না তোদের মারতে হবে আগে, এরপর তোদের বসকে মারতে হবে। আমি আবারও কারো কথা বলতে ফেলতে পারি না।
এই বলে মেশিন গানটা নিয়ে গুলি করতে লাগলাম সবার উপর। কিছুক্ষণের মধ্যে সবাই পড়ে মরে আছে। নিচে হঠাৎ গাড়ির শব্দ শুনতে পেলাম। এই সবাই লুকিয়ে পড়ো, বাইরে হয়তো ভারতের মাফিয়া কিং এসেছে। ঠিক আছে ভাই, আমরা লুকিয়ে পড়তেছি, আপনিও লুকিয়ে পড়েন। আমরা সবাই লুকিয়ে পড়লাম। ভারতের মাফিয়া কিং গান গাইতে গাইতে ভিতরে ঢুকলো আর বলতে লাগলো, কই রে, তোরা জানিস আজকে তোদের জন্য একটা ভালো খবর আছে। বল শুনি কি খবর। কি রে, তুই আমার সাথে তুই তো করে করছিস কেন? তুই তো আমাদের থেকে ছোট, তুই তো করেই করছিস। আর আমাকে দেখলে হয়তো চমকে যাবি তুই। তুই কে রে? আর আমার লোকেরা কোথায় গেছিস? তোরা সব কয়টা মরেছিস নাকি? এই যে নিচের দিকে তাকিয়ে দেখ, সব কয়টা মরে পড়ে আছে নিচে। কি রে, অন্ধকারে বসে আসিস কেন? সামনে আয়, দেখি তোর মুখটা। তোকে চিনি না অন্ধকারে বসে থাকলে। এই দেখ ভালো করে আমি কে, আর আমাকে ভালো করে চিনে রাখ, সামনে হয়তো আর দেখতে পাবি না আমাকে। এই বলে অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে ভারতের মাফিয়া কিং চুপসে গেল। কিরে, তুই এভাবে চুপসে গেলি কেন আমাকে দেখে? তুই এখানে কি করছিস? তোকে না মেরে ফেলেছিল আমার লোক? হ্যাঁ মেরেছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে তো তোকে আমার হাতে মরতেই হবে। এই বলে পিস্তলটা বের করতে যাবে, এমন সময় আমার লোক চারিদিক থেকে ভারতের মাফিয়া কিংকে ঘিরে ফেলে। কিরে, আমাকে না বলে মারবি? কই মার, আমাকে মার। এখন তো আর তোকে মরতে পারবো না। যদি অন্য কোনো সময় হয় তাহলে ঠিকই একদিন মেরে ফেলবো তোকে। আবার অন্য কোনো দিন সেই সুযোগ পেলে তো আমাকে মারবি তুই? কেন, তুই কি এখন আমাকে মেরে ফেলবি নাকি? ধরে নে এটাই। এই তোরা এটাকে গাছের সাথে বেঁধে ফেল। ঠিক আছে ভাই, বেঁধে ফেলতেছি। আর তোরা কি দেখছিস? ভাইকে ভিতর থেকে একটা চেয়ার এনে দে বসার জন্য। চেয়ারের দরকার নেই, ভিতরে আমার গুপ্ত ঘর আছে, তোরা তো জানিস তাই না? ওইখান থেকে আমার সকল জিনিসপত্রগুলো নিয়ে আয়। অনেক দিন ইউজ করা হয় না, ওইগুলো আজকে ইউজ করা হবে। ভাই আপনি বসেন চেয়ারে, আমরা এনে দেখতেছি এখন। ঠিক আছে যাও তাহলে। ওরা চলে গেল, আমিও চেয়ারে বসে পড়লাম আর বলতে লাগলাম, তুই আমাকে মারবি? আল্লাহ যদি আমার মরণ না লিখে রাখে এখন। আমি তো জানতাম না তুই মরিস না, তা না হলে আমি আরো সতর্ক হয়ে থাকতাম যদি জানতাম তুই বেঁচে আসিস। তুই তো এখন আমাকে মেরে ফেলবি, হয়তো আল্লাহ আমার মৃত্যু এখানেই লিখে রাখছে। ঠিকই বলেছিস, আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। এই বলে আমার অনেক পুরনো একটা কাটার দিয়ে ওর পায়ের আঙুলগুলো কেটে ফেললাম। কিরে, চিৎকার করছিস কেন? ভাই ওর মুখে কি টেপ মেরে দিল নাকি? না, টেপ মারতে হবে না। এই শালা যখন আমাকে মারতে চেয়েছিল তখন ও আমার সাথে এমন করেছিল, আর এখন আমি ওর সাথে এরম করব। ভাই কাটারটা আমার কাছে দেন, আমি আরেকটু দাঁড় করে দেই। না, আর দাঁড় করতে হবে না, এটাই চলবে। আর মরিচের গুঁড়া ওর পায়ের আঙুল লাগিয়ে দে, যাতে ও আরও জোরে জোরে চিৎকার করতে পারে। এই নেন ভাই, আপনি লাগিয়ে দেন, আমাকে আর লাগাতে হবে না। দিয়ে আমার কাছে আমারটা আমি লাগিয়ে নিতেছি। এই বলে ওর হাত থেকে মরিচের গুঁড়াগুলোকে নিয়ে ভারতের মাফিয়া কিংয়ের পায়ে লাগিয়ে দিলাম। মরিচের গুঁড়া ওর পায়ে লাগ দিয়ে আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো। চিৎকার কর, যত পারিস চিৎকার করে নেয়, তবুও ছাড়া পাবি না। তুই যা চাবি আমি তাই দিব, বল কি চাই তোর, তবু আমার সাথে এমন করিস না। তোর সাথে আবার এমন করব না। তুই যা কাজগুলো করেছিস সবগুলো কাজের উসুল আজকে নেব। এই বলে ওর আরেক পার সবগুলো আঙুল কেটে ফেলে দিলাম। এবার ভারতের মাফিয়া কিং কাটা মুরগির মতো লাফাচ্ছে। এই তোরা কে কোথায় আছিস? এই শালার পা দুটো বেঁধে ফেল, যাতে আর কখনো আমার সাথে পাঙ্গা নিতে না পারে। এই বলে যেই ভারতের মাফিয়া কিংয়ের হাতের আঙুল কাটতে যাব, এমন সময় পিছন থেকে এসআই বলে উঠল, মেঘ, নিজের আইন তোমার হাতে তুলে নেবে না, এটা জঘন্য অপরাধ। তুমি আমার হাতে তুলে দাও, এই শালাকে আমি দেখে নিতেছি। তোমার আর কিছু দেখতে হবে না ভাই, যা করার আমি এখান থেকে করে ছেড়ে দিতেছি। পরে যদি বেঁচে থাকে তাহলে তুমি নিয়ে যাইও। মেঘ, আমি আবারও বলতেছি, তুমি অপরাধ তোমার নিজের হাতে তুলে নেবে না। ওকে যা করার করে ফেলেছো, বাকিটা আমি দেখে নেব। শুধু আপনার কোথায় ভাই, ওকে ছেড়ে দিলাম, আর না হলে ওকে এখানে আটকে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে মারতাম। ধন্যবাদ আমার হাতে তুলে দেওয়ার জন্য। আর ভারতের মাফিয়া কিং তোমাকে বিশ্বাস করে বলতেছি যে এই এলাকায় আর কখনো আসবে না। যদি আসো তাহলে পিঠে ছালা বেঁধে আসতে হবে। শাহিন ভাই, আপনি কি এখনও কি ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ মেঘ, এখন ওকে ছেড়ে দেব। আবার যদি কখনো এমন কাজ করে তাহলে জেলের ভিতরে ঢুকিয়ে দিব। আমি আমার লোকেদেরকে ইশা করে বলে দিলাম যাতে ভারতের মাফিয়া কিং আমার ডেরার বাইরে যেতেই তাকে খুন করে ফেলতে।
শাহিন ভাই চলেন ভেতরে আপনার সাথে আজকে বসে একটু আড্ডা দিই। না মেঘ, এখন আর বসে থাকলে হবে না, কাজ আছে অনেক। ঠিক আছে তাহলে যান আপনি। শাহিন ভাই চলে যেতে ভারতের মাফিয়া কিংকে ছেড়ে দিলাম, যা যা এখান থেকে চলে যায়, একটু পরে বুঝতে পারবি আমি কী জিনিস। ঠিক আছে, তখন বুঝবো নে, এখন আমি যাই। ভারতের মাফিয়া কিং তার গাড়িটা নিয়ে কিছু দূর যেতেই আমার স্নাইপারের গুলিটা তার গাড়ির টায়ারে লাগিয়ে দিলাম। গাড়িটা পড়ে গিয়ে আগুন চলে গেল। এই 2-3 জন যা তো গিয়ে দেখ, যদি বেশি আগুন লেগে থাকে তাহলে শাহিন ভাইকে ফোন দিয়ে বলে দেয় ভারতের মাফিয়া কিং গাড়ির ব্রেক ফেল করেছিল, উনি এখন গাড়ির ভিতরে আগুন পুড়তে চায়, আমরা কিছুই করতে পারতেছি না, এইসব বলে দিবি। ঠিক আছে ভাই, আর রাত তো অনেক হয়ে এসেছে, আপনি কি বাসায় চলে যাবেন নাকি এখানেই থাকবেন? আজকে এখানেই থাকবো, কালকে তো আবার আফ্রিকার মাফিয়া কিংয়ের সাথে কথা আছে। আসসালামু আলাইকুম বস। আপনার এলাকায় এমপি সাহেব আছে না, সেও ওই কাজে জড়িত আছে। এখন তাকে কি ধরে নিয়ে আসবো নাকি? এখন ধরে নিয়ে এসে বেঁধে রাখ, এখানে কালকে 2টার একসাথে বিচার করব। ঠিক আছে বস, আপনার কয়েকজন লোককে আমার সাথে আসতে বলেন, এমপি সাহেবকে তুলে নিয়ে আসি। এই তোমরা যাও তো, এমপিকে তুলে নিয়ে আসতে হবে তোমাদের। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এমপিকে তুলে নিয়ে আসবো। ওরা সবাই চলে গেল, আমি বসে বসে ভাবতেছি কি করা যায় কালকে। এই তোমরা এদিকে আসো তো। জি ভাই বলেন, কি বলবেন? আচ্ছা তোমাদের মধ্যে এই কয়েক মাস ধরে দোকানে কেউ কাজ করছো? বড় বড় কার্টুন থাকে এরকম কোনো দোকানে? ভাই আমি তো কাজ করি নাই, তবে আমার আত্মীয় একজন, তার এসব মিল আছে। আপনি চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারেন, আপনাকে কিছুই বলবে না, টাকাও লাগবে না আপনার। আমি শুধু কয়েকটা কিনবো আর বাকিগুলো আবার ফেরত দিয়ে দেবো, তুমি তার সাথে কথা বলে দেখো সে কি বলে। আচ্ছা ভাই, আমি কথা বলে দেখতেছি, আপনাকে সকালে জানাবো। আর কয়টা কার্টুন কিনবেন? বেশি না, সর্বোচ্চ 4 থেকে 5টা কিনবো, আর বাকিগুলো বলি ভালোভাবে প্যাকেট করে দিতে, বাকিগুলো পরের দিন সকালে পৌঁছে দেওয়া হবে তার দোকানে। ঠিক আছে ভাই, আমি এখনই কথা বলে নিচ্ছি। আর তোরা খাবার রান্না করে ফেল, ভাই তো মনে হয় রাতে কিছু খায় নাই। আজকে খাবার রান্না করতে হবে না, এই না হোটেল থেকে খাবার কিনে নিয়ে আয় সবার জন্য। ঠিক আছে ভাই। কয়েকজন চলে গেল হোটেলে, আমি চলে আসলাম আবার সেই আগের কেবিনে। আজ প্রায় 5 বছর এই কেবিনে পা রাখলাম, পুরো কেবিনটা ঘুরে ঘুরে দেখতেছি। হঠাৎ মনে হলো আমার গুপ্ত ঘরে তো সব কিছু রাখা আছে। গুপ্ত ঘরে প্রবেশ করতেই দেখি চারপাশে মাকড়সা জালে ঘেরা, কোনো কিছু দেখা যাচ্ছে না। এই তোরা কোথায় আছিস, এদিকে আয় তো। হ্যাঁ ভাই বলেন। এই পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার কর, আর সামনে দেখবি 5টা কম্পিউটার আছে, যদি এইগুলো এখনও চলে তাহলে আর নতুন করে আনার দরকার নেই। ঠিক আছে ভাই, আপনি বাইরে গিয়ে বসেন, আমরা 10 মিনিটের মধ্যে পুরোটা পরিষ্কার করে আপনার ডাক দেব। ঠিক আছে কর। আমি আর একটা রুমে যাইতেছি, এই বলে চলে আসলাম আমার আরেক গুপ্ত ঘরে। এই গুপ্ত ঘরে সকল পিস্তল আর বুলেট রাখা আছে। যাক, এই রুমটা পরিষ্কার আছে। আমি পিস্তলগুলোর কাছে এসে দেখতে লাগলাম কোনো কিছু সমস্যা আছে কিনা। যাক, কোনো কিছু সমস্যা নেই। বাইরে এসে বসে আছি, এমন সময় ওরা ডাকতে লাগলো। ভাই পরিষ্কার করা হয়ে গেছে, আর কম্পিউটারগুলো এখনও ভালো আছে। আচ্ছা যা, তোরা ফ্রেশ হয়ে নে, আমি একটা কাজ করতে আসছি। ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, আপনার খাবার আমরা পাঠিয়ে দিতেছি এখনই। না, খাবার পাঠাতে হবে না, আমি আসতেছি খাওয়ার জন্য। ঠিক আছে ভাই, আসেন তাহলে। কিছুক্ষণ কাজ করে চলে আসলাম, বাইরে এসে দেখি সবাই খাবার খাচ্ছে, আমিও তাদের সাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় শাহিন ভাইয়ের ফোন এলো। হ্যাঁ হ্যালো শাহিন ভাই। মেঘ, ভারতের মাফিয়া কিং মারা গেল কি করে? শাহিন ভাই, এটা আমি জানবো কি করে উনি মারা গেছে কিভাবে? আমি তো আপনি চলে যাওয়ার পর ওনাকে কিছুই করা নেই। আপনি চাইলে আমার গ্যাংয়ের লোকেদের সাথে কথা বলে দেখতে পারেন। ঠিক আছে, কথা বলতে হবে না, তুমি কালকে একটু থানায় আসতে পারবে? না ভাই, কালকে একটু কাজ আছে, আমি থানায় যেতে পারবো না, তবে দেখি যদি পারি তাহলে রাতের দিকে যাব। ঠিক আছে, আইসো তাহলে। এই বলে ফোনটা কেটে দিলাম। কিরে, ইমরানের গুপ্তচর চলে গেছে নাকি? না ভাই, যাই নাই। বলেন কি করতে হবে? তোর কাছে আর কোন কোন মাফিয়ার ইনফরমেশন আছে বলতো? ভাই আমার কাছে 2টা মাফিয়ার ইনফরমেশন আছে, তবে ওরা কখনোই বাংলাদেশে আসবে না। ওরা বাংলাদেশকে আরও সাহায্য করেছে, আপনি না থাকাকালীন ওরা আমাদের টাকা দিয়েছে গরিবদের সাহায্য করার জন্য। ও আচ্ছা, তাহলে ওদেরকে ফোন দিয়ে বল যে আমি দেখা করতে চাই, ওদের বলবি এখানে চলে আসতে। আর কত কোটি টাকা দিয়েছে সব হিসাব করে আমাকে বল, ওদের টাকা ওদেরকে দিয়ে দিই। ভাই ওরা টাকা নেবে না, ওরা চাইছে বাংলাদেশের সাথে বিজনেস করতে। আপনি যদি বলেন তাহলে ওরা আসবে। আচ্ছা, ফোন দিয়ে বল আসছে। আমার অফিসে তৈরি হয়েছে, কিছুটা সময় লাগবে অফিসে তৈরি করতে। অফিসে তৈরি হলে এরপর কাজ ধরবো ওদের সাথে। ঠিক আছে ভাই, তাহলে আমি ফোন দিয়ে বলতেছি ওদের 2 দিন পর আসার জন্য। হ্যাঁ, 2 দিন পর আসলে ভালো হবে, ফোন দিয়ে বলে দেয়। দেখতে দেখতে রাতটা কেটে গেল, সকালে সকল কার্টুন নিয়ে চলে আসলো আমার লোক। ভাই এ নেন সকল কার্টুন।
সবগুলোই তো নিয়ে এসেছিস। আর আফ্রিকার মাফিয়াকে কোন দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে। ঠিক আছে ভাই, জিজ্ঞেস করতেছি। বসে বসে ভাবতে যে কীভাবে কী করা যায়, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে একটা আইডিয়া মাথায় আসলো। কিরে, আফ্রিকার মাফিয়া কি বলেছে? ওরা কখন আসবে? ভাই ওরা প্রায় চলে এসেছে, আমাদের সন্ধ্যার দিকে যেতে হবে। ঠিক আছে, আমরা সন্ধ্যার দিকে যাব। আর বড় একটা গাড়ি রেডি কর, কার্টুনগুলো নিতে হবে। ভাই আমাদের গাড়ি দিয়েই তো নেওয়া যাবে। আমাদের গাড়িগুলো নিয়ে যদি নিয়ে যায় তাহলে ওরা বুঝে যাবে যে এই প্যাকেটগুলোতে কিছুই নেই। তাই বলতে চাই একটা বড় দেখে গাড়ি রেডি কর, যাতে সব বক্সগুলো গাড়িতে নেওয়া যায়। জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, আমরা গাড়ি রেডি করতেছি। আর বক্সগুলো কোথা থেকে ওঠাবো, এখান থেকে নাকি অন্য কোথাও থেকে? গাড়িটা নিয়ে জঙ্গলের শেষ মাথা নিয়ে যাবি, ওখান থেকে বক্সগুলো ওঠানো হবে। এখানে যদি কেউ জেনে যায় ডেরা আছে তাহলে সমস্যা হবে, আমাদের কাজ করতে পারবো না ঠিকমতো। ভাই আমাদের পরিচিতি গাড়ি আছে, কোনো সমস্যা হবে না এখান থেকে উঠালে। আর আমরা তো ড্রাইভ করতেই পারি, আমরা না হয় গাড়িটা নিয়ে চলে আসব। হ্যাঁ, তোরাই গাড়িটা নিয়ে চলে আসছিল, অন্য কাউকে নিয়ে আসিস না। তাহলে এখন চলে যা, আবার গাড়ি আনতেও সময় লাগবে, কার্টুনগুলো ভরতেও সময় লাগবে। হ্যাঁ ভাই। ওরা চলে গেল। শোন, তোদেরকে একটা কাজ দিতেছি, তোরা এই কার্টুনগুলো কেমনভাবে কোষ্টিপ মারবি যাতে পরবর্তীতে ওঠানো যায়, আর কেউ বুঝতে না পারে এটার ভিতরে কী আছে। ঠিক আছে ভাই। আপনি কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আমি একটু হাসপাতালে যাব ইমরানকে দেখতে, আর আমার একটু কাজ আছে, ওটাও শেষ করে আসবো। ঠিক আছে ভাই, যান তাহলে। বাইকটা নিয়ে চলে আসলাম হাসপাতালে, বাইকটা পার্ক করে লিফট দিয়ে চলে আসলাম ইমরানের কেবিনের সামনে। ভাবি, আসতে পারি? হ্যাঁ ভাই, আসো। তা আপনারা সকালে খাবার খেয়েছেন নাকি? না, এখনো খাই নাই, একটু পরে খাবো। কি বলেন, দুপুর তো হতে চললো। আপনারা বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। এ বলে তাদের কোনো কথা না শুনেই চলে আসলাম নিচে। ভাইয়া, 4 প্যাকেট বিরিয়ানি দিয়েন তো। হ্যাঁ নেন ভাই, আপনার 4 প্যাকেট বিরিয়ানি। বিরিয়ানির টাকা দিয়ে চলে আসলাম ইমরানের কাছে। ভাবি, এই নেন, খাবারগুলো খেয়ে নেন। আর ইমরান, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আমার আর এখানে থাকতে মন চাইতেছে না, আমি বাসায় যেতে চাই রে, তো একটু ব্যবস্থা কর না। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলছি, দেখি ডাক্তার কি বলে। আশা করি 3 দিনের আগে বা 4 দিনের আগে তোকে রিলিজ দেবে না। তুই একটু ট্রাই করে দেখ কি বলে ডাক্তার। ঠিক আছে, আমি ট্রাই করে দেখতেছি। এই বলে চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? ডাক্তার, ইমরানকে রিলিজ দেবে কখন? ওনাকে কালকে রিলিজ দিব, আজকে থাকুক এখানে, দুপুর তো হয়ে এসেছে, কিছুটা সময়। আচ্ছা তাহলে দিন। আর কোনো সমস্যা হবে না তো ইমরানের? না, আর কোনো সমস্যা হবে না, তিনি এখন সুস্থ আছেন। আমরা ভাবতে পারি না যে উনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর ভালো কথা হচ্ছে ওনার স্ত্রী ওনার পাশে ছিল, তাই আরও তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। ও আচ্ছা, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যান। আমি চলে আসলাম বাইরে। শোন, তোর ইমরানের যা কিছু লাগে এর দিস নিচ থেকে। ভাবি হয়তো বলতে শরম পাচ্ছে, আমি খাবার না এনে দিলে হয়তো সারাদিন না খেয়ে থাকতো। তোরা একটু খেয়াল রাখিস, একটু পরপর গিয়ে জিজ্ঞেস করবি কী কী লাগবে। ঠিক আছে ভাই, জিজ্ঞেস করবো না। আর আপনি কি এখন চলে যাবেন নাকি? হ্যাঁ, আমি এখন চলে যাব, আমার একটা কাজ আছে রে। ঠিক আছে ভাই, যান তাহলে। আমি চলে আসলাম মাসুম ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? মুখ থেকে মাছটা খুলতেই মাসুম ভাই আমাকে জড়িয়ে ধরলো। ভাই, আপনার এই অবস্থা কেন? তুমি চলে যাওয়ার পর আমাকে আর কেউ দেখতে আসে নাই, তুমি একমাত্র আমাকে চিনতে। তোমার লোকেরা তো জানে না আমার খবর। এখানে আর কাজ করতে হবে না, চলেন আমার সাথে, আমাদেরকে রান্না করে খাওয়াবেন আগের মতো। হ্যাঁ মেঘ, চলো তাহলে। মাসুম ভাইকে নিয়ে চলে আসলাম ডেরায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। আমরা চলে আসলাম সেই ঠিকানায়। নদীর পাড়ে বসে আছি, এমন সময় কয়েকটা বড় নৌকা আসতে লাগলো। ভাই ওরা আসতেছে, আমরা কাট। আরে এখনই রেডি হওয়ার কি দরকার আছে? ওরা আসুক না আগে, ওদের সাথে কথা বলি। হাই ব্রো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন, চেয়ারে কথাবার্তা বলি আগে, এরপর না হয় কাজের বিষয়ে আসা যাবে। ঠিক আছে, তা কয়জন মেয়ে এনেছো? আপনি যেটা বলেছেন ওইটা এনেছি। এই নাও, তোমার এখানে 50 কোটি টাকা আছে, আর 50 কোটি টাকা দিয়ে গেলাম অ্যাডভান্স তোমাকে। ঠিক আছে। আমাদের লোকের ঈর্ষা করতে আফ্রিকার মাফিয়াদের সকল লোকেদের মাথার পিস্তল থেকে ধরলো। এটা থেকে আফ্রিকার মাফিয়া বলল, ভাই এটা কি হলো? আপনি আমার লোকদের মাথায় পিস্তল ধরছেন কেন? এটাই হয়তো। আমি জানতাম আপনি মেয়ের জন্য আসবেন, আর আপনি এর আগেও আমার দেশ থেকে আরও মেয়ে পাচার করে নিয়ে এসেছেন। এই তোরা কি কোথায় আছিস? সেই শালাকে বেঁধে রেখে ওর লোকেদেরকে মেরে ফেল। ঠিক আছে ভাই। এটা বলতেই আমার লোকগুলো মাফিয়া লোকেদের মেরে ফেললো। টাকাগুলো নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। যাক, ভালোই হলো, আজকে আমার পাগলা কুকুরগুলো অনেকদিন পর মাংস খেতে পারবে। ভাই আপনার বক্স নিয়ে আসবো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়।
এই নেন ভাই আপনার বক্স। বক্সের ভেতর কাটারটা বের করে আফ্রিকার মাফিয়া কিংয়ের পায়ের সকল আঙুলগুলো কেটে ফেললাম। মরিচ গুঁড়ো ওর পায়ে দিয়ে দিলাম। এই কে কোথায় আছিস রে, ভেতর থেকে লেবু নিয়ে আয়, ওর চোখের ভিতরে দিতে হবে। আমার কথা শুনে আমার একজন লোক ঘরের ভিতরে থেকে লেবু নিয়ে আসলো, আর আফ্রিকার মাফিয়ার চোখের ভিতর লেবুর রস দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আফ্রিকার মাফিয়া মারা গেল। এইটা কে? আমার পাগলা কুকুরগুলো আছে, দিয়ায়। জি ভাই, দিয়ে আসছি। সবাই বসে রাতে গল্প করতেছি, দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। 5 বছর। ভাই বিয়েটা করে ফেলেন, আপনার তো সব কিছুই আছে। বিয়ে তো করতে পারবো, কিন্তু মেয়ে কোথায় পাবো? কেন, আপনাদের বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে ফেললেন? মেয়েটা তো আপনার ঘরে সারাদিন থাকে, আপনি বুঝেও না বোঝার ভান করে থাকেন। হ্যাঁ আচ্ছা, দেখি আম্মুর সাথে কথা বলে আজকে যাই রে, কালকে আবার দেখা হবে। ঠিক আছে ভাই, যান। আমি চলে আসলাম বাসায়। কয়েকগুলো দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কিরে তুই কি ভালো হবি না নাকি? আমি আবার কি করলাম আম্মু? তোর জন্য মেয়েটা আজকে 5 বছর ধরে অপেক্ষা করতেছে তোকে বিয়ে করবে বলে, কিন্তু তুই মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছিস। আচ্ছা যাও, তুমি তাদের সাথে কথা বলো, আমি বিয়ে করব। আজকে রাতেই তোকে বিয়ে করতে হবে, কোনো অনুষ্ঠান করা যাবে না। কাজী সাহেব তোদের বিয়ে পড়িয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হবে। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি আফরিন বসে আছে। আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি এখনও বসে আছে। আরে আফরিন, তুমি এখানে কখন আসলে? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো তোকে, আজকে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে এটা দেখেছিস তো, এটা দিয়ে না আমি আমার হাত কেটে ফেলবো। আরে হাত কাটতে হবে না, আজকে তোমাকে বিয়ে করব। তুমি তোমাদের বাসায় গিয়ে দেখো, আম্মু কথা বলতেছে। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলতেছি। এটা বলতে আফরিন চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছি, আমার সময় কাজে আসলো। এখানে কার বিয়ে হবে? কেন কাজী সাহেব, আমাকে দেখতেছেন না? আমার বিয়ে হবে। ও, তোমাদের বিয়ে হবে? আসলে আমি ভেবেছিলাম বিয়ে তো বাসায় হচ্ছে, তোমরা বিয়ের ড্রেস পরে থাকবে। অন্যান্য বিয়েতে তো এটাই করবে। এটা না হয় ভিন্ন বিয়ে হবে। কাজে আমাদের বিয়েটা করিয়ে চলে গেল। রাত প্রায় 12টা। আফরিন একা একা ঘরে বসে আছে। আমি ঘরে ঢুকতে আফরিন এসে আমার পা ধরে সালাম করলো। আরে কি করতেছো বাড়িওয়ালার মেয়ে? কেন, আমি আমার বরকে সালাম করতেছি। আফরিনকে বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর বলতে লাগলাম, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো। নামাজ আদায় করে দুজন মিলে কিছুক্ষণ গল্প করলাম। বিছানায় শুয়ে পড়তে আফরিন আমার দিকে কেমন ধরে যেন তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? শুয়ে পড়ো। এখন শুয়ে পড়বি মানে? তাহলে আমার বেবি এনে দিবে? বেবি আনতে অনেক কষ্ট হবে তোমার। এখন শুয়ে থাকো, কালকে বেবি এনে দেবো। আমার আজকে বেবি লাগবে। এটা বলেই আফরিন আমার পাঞ্জাবির কলার ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আস্তে আস্তে দুজন মিশে গেলাম সুখের সাগরে। বাকিটা না হয় ইতিহাস হয়ে যাক। আজকের গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।